ভূতের গল্প না, সত্যি। মানুষ বা কোনো অসহায় পশু পাখির সাহায্য করা ভালো কথা, কিন্তু যাকে সাহায্য করছো যদি সে হয় কোনো নরকের পিশাচ, তাহলে কিছুটা এমনই ঘটতে পারে যা আমাদের গল্পে আজকে ঘটেছে। ভূতের গল্প না সত্যির আজকের নিবেদন। ফাঁকা রাস্তায় কে যেন দাঁড়িয়ে, সে মানুষ না ভূত? শনিবারের বিকেল, বর্ষাকাল, বাইরে হালকা মেঘ জমেছে, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তখন মাঠে কয়েকটা গরু চড়ছে, বাচ্চারা খেলা করে বেড়াচ্ছে। দোতলার একটি ঘরে দিলীপ বিছানায় শুয়ে, বারান্দার দরজা ও জানলা দুটোই খোলা। সেখান থেকে বাইরের হাওয়াটা ভালোই আসছিল, তাই ঘরের পরিবেশটা পুরো ঠান্ডা হয়ে উঠেছিল। এত সুন্দর পরিবেশে কার না ঘুম আসে? সবে দিলীপের চোখটা লেগে এসেছে, এমন সময় কারেন্টটা চলে গেল। দিলীপের ঘুমটা ভেঙে যায়। সে চোখ খুলে দেখে ছাদের লাগানো ফ্যানটার গতি আস্তে আস্তে কমছে। দিলীপ, সবে চোখটা লেগেছিল। দিলীপের মুখের কথা সবে শেষ হয়েছে। বাড়ির নিচ থেকে দিলীপের স্ত্রী, কি গো শুনছো? দিলীপ কিছুটা বিরক্ত হয়ে তার উত্তর দেয়, হ্যাঁ, কি হয়েছে কি? আরে সন্ধে হয়ে এলো, বেরোবে না? অনেকটা যেতে হবে তো আমাদেরকে, তাড়াতাড়ি করো। দিলীপের বাড়ি ছিল সোনারপুরে, আর তার শ্বশুর বাড়ি হলো পালিতপুর। সেই নেই নেই করে 40 কিলোমিটার দূরত্ব। দিলীপের বউ কদিনের জন্য তার বাপের বাড়ি গিয়ে থাকবে। সে এখন রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে। দিলীপ সেটা ভুলে গেছিল। কি গো, আসো তাড়াতাড়ি। দিলীপের সেই কথা মনে পড়তেই সে কোনো রকমে বিছানা ছেড়ে ওঠে। আনলা থেকে একটা জামা আর একটা প্যান্ট নিয়ে তাড়াহুড়োর মধ্যেই সেটা চেঞ্জ করে, আর তারপর ছুটে যায় নিচের দিকে। দরজা থেকে বেরিয়েই বাঁ হাতে একটা সিঁড়ি, সবে সিঁড়ি দিয়ে কিছুটা নেমেছে দিলীপ। এই যা, গাড়ির চাবিটা আর মোবাইলটা কোথায়? দিলীপ নিজের জামার বুক পকেটে হাত দিয়ে দেখে, তারপর প্যান্টের দুটো সামনের এবং পিছনের পকেটেও হাত দিয়ে দেখে। সে তাড়াহুড়োর মধ্যেই সেটা ওপরের ঘরেই ফেলে এসেছে। আবার সে সিঁড়ি দিয়ে ওপরে ওঠে, দরজা দিয়ে নিজের ঘরে ঢুকতে যাবে, হঠাৎ খুব জোরে মেঘের গর্জন, এবং তেমনই জোরে বৃষ্টি শুরু হয়। বিছানার মাথার দিকেই একটা জানালা ছিল, সেখান থেকে জলের ঝাপটাটা এসে পড়ে বিছানায়। দিলীপ সেটা দেখতে পেয়ে প্রথমে ছুটে গিয়ে জানলাটা বন্ধ করে।
ততক্ষণে জানলার পর্দা অর্ধেক আর বিছানার চাদর হালকা করে ভিজে গেছে। জানালার পাল্লা দুটো বাইরের দিকে ছিল, তাই জানালার পাল্লা দুটো বন্ধ করতে গিয়ে দিলীপের জামার হাতাটাও কিছুটা ভিজে যায়। দিলীপ জানলাটা বন্ধ করে, তখনই দেখে ফ্যানটা আবার চলতে শুরু করেছে। দিলীপ কারেন্ট যাবার পর ফ্যানের সুইচটা বন্ধ করতে ভুলে গেছিল। এবারে দিলীপ ফ্যানের সুইচটা বন্ধ করে এবং ড্রয়ার থেকে গাড়ির চাবি আর মোবাইলটা নিয়ে এবারে সে নিচে নেমে আসে। আরে কি গো, বৃষ্টি এসে গেল তো। কি হয়েছে? গাড়িতে যাবে তো, থোড়ি তুমি ভেজে যাবে। ঠিক আছে, চলো চলো। আরে জামার হাতাটা তো পুরো ভিজে গেছে। আরে অল্প একটু ভিজেছি, ঠিক আছে, কিছু হবে না। মা, আসছি। দিলীপ গ্যারেজ থেকে গাড়িটা বার করে নিয়ে আসে। দিলীপের স্ত্রী গাড়ির সামনের সিটে উঠে বসে এবং দিলীপ সেটা নিয়ে রওনা দেয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। কিছুটা যাওয়ার পরেই আরো জোরে বৃষ্টি শুরু হয়। এত জোরে বৃষ্টি হচ্ছিল যে গাড়ির ভিতর থেকে সামনে কি আছে তা দেখা যাচ্ছিল না, তাই দিলীপ খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। প্রায় ঘন্টা খানেক পর বৃষ্টি কমে আসে এবং আরও কিছুটা সময় পরে বৃষ্টি পুরোপুরি থেমে যায়। এত বৃষ্টির মধ্যে যে রাস্তাটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে যাওয়া হয়ে যেত, সেখানে প্রায় 5-5.5 ঘন্টা লেগে গেল দিলীপের আসতে। তখন ঘড়িতে রাত 11:18। দিলীপরা এসে পৌঁছায় তার শ্বশুরবাড়ি। তখন বৃষ্টিটা হালকা ধরেছে, কিন্তু তবুও টিপ টিপ করে গায়ে এসে পড়ছে বৃষ্টির জল। দিলীপের শাশুড়ি: কিরে, এত দেরি হলো? আমরা তো ভাবলাম তোরা হয়তো আসবি না। দিলীপের স্ত্রী জানায়: আরে বলো না, এত বৃষ্টির মধ্যে রাস্তায় কিছু দেখাই যাচ্ছিল না, তাই এত টাইম লেগে গেল। আচ্ছা ঠিক আছে, ভিতরে চল। দিলীপ চলো। দিলীপ সিট বেল্ট খুলে গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তিনজনেই ঘরের ভিতরে ঢোকে। ডাইনিংয়ে প্রবেশ করতেই তারা দেখে পুরো টেবিলে খাবার সাজানো। তখনও কেউ খায়নি। এ কি, তোমরা এখনো রাতের খাবার সারোনি? না, আসলে তোদের জন্যই অপেক্ষা করছিলাম। ঠিক আছে, চলো চলো, সবাই একসাথে খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে রাত 12টা বেজে যায়। আর কিছুক্ষণ কথাবার্তা বলেই তাহলে চলুন, এখন তাহলে বেরোনো যাক। দিলীপের শাশুড়ি বলে: আজ থেকে গেলে হতো না? আসলে সোমবার সকালে একটা অফিসের মিটিং আছে, কাল সেগুলো নিয়েই একবার বসতে হবে। দিলীপের স্ত্রী: ঠিক আছে, তুমি যাও, পৌঁছে একটা ফোন করো। আসছি তাহলে। দিলীপ সেখান থেকে বেরিয়ে পড়ে। সে চিন্তা করে, এত রাত হয়ে গেছে, রাস্তা তো পুরো ফাঁকা, জোরে গাড়ি চালিয়ে 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। প্রথমে ছোট রাস্তা
অলি গলি হয়ে মেন রোডে ওঠে। মেন রোডে উঠেই সে গাড়ির আস্তে আস্তে স্পিড বাড়াতে শুরু করে। মেন রোডে প্রথমে 1-2 কিলোমিটার পর্যন্ত রাস্তায় লাইট ছিল, তারপর পুরো রাস্তা অন্ধকার। দিলীপ যখন রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে, তখন আবার হালকা হালকা বৃষ্টি হতে শুরু করে। দুদিকে চাষের জমি, দূর দূরান্ত পর্যন্ত কাউকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে দূরে 1-2 ঘরবাড়ি দেখা যাচ্ছে। এত অন্ধকারের মধ্যে তার গাড়ির হেডলাইটের আলো সেই অন্ধকারটাকে কেটে এগোচ্ছে এবং পিছনে ফেলে যাচ্ছে সেই ঘন কালো অন্ধকারটাকে। দিলীপ প্রায় 30 মিনিট ধরে গাড়ি চালাচ্ছে। সে যখন তার শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিল, তখন মোড়ের মাথায় 2-1 লোককে দেখেছিল। তারপর থেকে সে কোনো মানুষ তো দূরের কথা, একটা কুকুরকেও রাস্তায় দেখতে পায়নি। এর আগে যতবারই সে এদিকে এসেছে, সে সন্ধ্যের মধ্যেই ফিরে গেছে। আর সবসময়ই তার সাথে গাড়িতে কেউ না কেউ ছিল, কিন্তু এবার সে পুরো একা। সে গাড়ির মধ্যে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখে, তখন সময় 12:45। দিলীপের কেমন একটা যেন অনুভূতি হচ্ছিল। দিলীপ এই পরিবেশটা পরিবর্তনের জন্য গাড়িতে গান চালায়। দিলীপ গানের তালে তালে গুনগুন করতে থাকে। এবং গানের ভলিউমটা আরো জোরে বাড়িয়ে দেয়। আর তার সাথে গাড়ির গতিও। মিটারের কাঁটা 80, 90, 100 হতে থাকে। সাথে বাইরে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়েছে। এখান থেকে তার বাড়ির দূরত্ব এখন 15 কিলোমিটার। ঘড়িতে 1:20। দিলীপ মনে করে আরও 40-45 মিনিটের মধ্যেই সে তার বাড়ি পৌঁছে যাবে। গাড়িটি খুবই জোরে চলছিল, আর রাস্তাও পুরো ফাঁকা। রাস্তাটা পুরো সোজা, তাই সামনে 1-2 কিলোমিটার পর্যন্ত ভালোই দেখা যাচ্ছিল। হঠাৎ তার নজর যায় কিছুটা দূরে একটা লোকের দিকে। সেই গাড়ির হেডলাইটের আলোয় যতটা নজর পড়ে, সে দেখে লোকটা একটা সাদা ধুতি আর একটা সাদা পাঞ্জাবি পরেছিল। মাথায় একটা সাদা কাপড়, কিছুটা পাগড়ির মতো করে পরা। লোকটা কিছুটা কষ্ট করে হাঁটছিল। মনে হয় বয়সের কারণে তার হাঁটুতে কিছু সমস্যা হয়েছে। দিলীপের কি একটা মনে হলো, সে গাড়ির গতিটা কিছুটা কমায় এবং সেই বৃদ্ধ লোকটার কাছে এসে গাড়ির কাঁচটা নামিয়ে সেই লোকটার দিকে তাকিয়ে তাকে বলে, এই যে শুনছেন? ও দাদা শুনছেন একটু? লোকটা প্রথমে দিলীপের কথা শোনে না, নিজের পথেই হাঁটতে থাকে।
তারপর দিলীপ দুবার গাড়ির হর্ন দেয়। তারপর আবার লোকটাকে ডাকে, ও দাদা, ও দাদা, শুনছেন? বৃদ্ধ লোকটা তার দিকে ঘোরে। দিলীপ তাকে প্রশ্ন করে, ও দাদা, কোথায় যাচ্ছেন এত রাতে এই অন্ধকার আর বৃষ্টির মধ্যে? বৃদ্ধ লোকটা তাকে জানায়, এই সামনেই আমার গ্রাম, সেখানেই যাচ্ছি। তখন দিলীপ তাকে বলে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে এই গাড়িতে করে আপনার গ্রামে ছেড়ে দিতে পারি। প্রথমে লোকটা কিছু বলে না, কিন্তু তারপর বৃদ্ধ লোকটি দিলীপের গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। তখনও গাড়িতে গানটা বাজছিল। মিনিট দুয়েক হয়েছে লোকটা একেবারে চুপ করে বসে আছে, সামনের দিকে তাকিয়ে। দিলীপ 2-3 বার লোকটার দিকে তাকায়, কিন্তু লোকটা সামনের দিকেই তাকিয়ে থাকে। তারপর দিলীপ নিজের মতন গাড়ি চালাতে থাকে। দিলীপের ফেভারিট গান শুরু হলে সে গানের ভলিউমটা আরো বাড়িয়ে দেয়। সেই বৃদ্ধ লোকটা তখন দিলীপকে বলে, গানটা বন্ধ করো। আগে গানটা বন্ধ করো। দিলীপ হতভম্ব হয়ে যায়। তারপর সে গানের ভলিউমটা অনেকটা কমিয়ে দেয়। তুমি শুনতে পেলে না? আমি বললাম গানটা বন্ধ করো। দিলীপ মনে মনে বড্ড রেগে যায়। সে ভাবে, আমার গাড়ি, আমার পছন্দের গান, আমি ওনাকে ডেকে লিফট দিয়েছি, আবার আমাকেই আবার বলছে গান বন্ধ করতে। তাও দিলীপ গানটা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরই লোকটা তাকে বলে, তুমি কি প্রতিদিন এই রাস্তা দিয়েই আসো? না, আসলে আমি পালিতপুর গেছিলাম, শ্বশুর বাড়ি, সেখান থেকেই ফিরছি। ও, আপনি কোথায় গেছিলেন? লোকটা দিলীপের কোনো কথার উত্তর দেয় না। আবার সে সামনের দিকে তাকিয়েই বসে থাকে। আরো মিনিট খানেক কেটে যায়। তখন বৃষ্টিটা হালকা ধরেছে। দিলীপ গাড়িটি রাস্তার ধারে সাইড করে এবং তার গাড়ির সামনে থাকা সিগারেটের প্যাকেটটায় সেখান থেকে একটা সিগারেট বের করে, মুখে নেয় এবং দেশলাই চালিয়ে সিগারেটটি ধরায়। বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে বলে, খুব জোরে বাথরুম পেয়েছি, তাই দাঁড়ালাম। দিলীপ যখন দেশলাইটা হাতে নেয় তখন লোকটা তাকে বড় বড় চোখ করে দেখতে লাগে। যেই দিলীপ দেশলাইটা জ্বালায় তখনই ওই বৃদ্ধ লোকটা প্রথমে তার সিট থেকে একটু দূরে সরে যায়। তারপরই লোকটা গাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। কি হয়েছে দাদা, আপনি বেরিয়ে গেলেন কেন? এই বলে দিলীপও গাড়ি থেকে বেরিয়ে আসে এবং গাড়ির সামনে থেকে ঘুরে ওই লোকটার কাছে যায়। তখনই ওই বৃদ্ধ লোকটা দিলীপের থেকে দুপা সরে যায়। দিলীপ কথা বলতে বলতে যখনই এগোয় সে আরো কিছুটা পিছনের দিকে সরে যায়। কি হলো দাদা? কিছু হয়নি, তুমি চলে যাও, আমি এখান থেকে একাই চলে যাব। এখানে? এখানে কোথায় আপনার গ্রাম? এটা তো পুরো জঙ্গল। না, এখানেই আমি থাকি, বললাম তো
তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার সমস্যা হয়ে যাবে কিন্তু। আমার সমস্যা? এই সমস্ত কথা চলাকালীন দিলীপের মুখে সিগারেটটা ছিল এবং সেটি জ্বলছিল। বৃদ্ধ লোকটা ক্রমশ পিছনের দিকে সরে সরে যাচ্ছিল। বৃদ্ধ লোকটা এখন গাড়ির একেবারে শেষের দিকে। তখন দিলীপ গাড়ির পিছনের দরজার সামনে দাঁড়িয়ে। আপনি কোথায় থাকেন আগে বলুন, আমি তারপর চলে যাব। আমি আমি এই গাছে থাকি। বৃদ্ধ লোকটি ঠিক সেই গাছটির নিচেই দাঁড়িয়েছিল। গাছটা ছিল একটি বিশাল বড় তাল গাছ। এই কথা শোনা মাত্র দিলীপের রক্তে মাংসে করা গরম শরীরটা এক নিমিষের মধ্যেই ঠান্ডা হয়ে গেল। তার গায়ে যে হাওয়াটা লাগছিল এখন সেটাতেও তার মনে হচ্ছিল যেন কেউ আলতো করে সারা শরীরে তার হাত বোলাচ্ছে। এখন সে ওই লোকটার দিকেই তাকিয়ে। বৃদ্ধর গালের কুচকানো চামড়া, চোখের পাতার ভাঁজ এবং ঠোঁটের মৃদু হাসিটা দেখে দিলীপ ভয়েতে কাঁপছে। চলে যাও, এর আগে। তারপর কখন ও কিভাবে দিলীপ গাড়ির সামনে এসে বসে। দিলীপের কোনো হুঁশই নেই। তার এতটুকু এখন সাহস নেই যে সে পাশের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে আর একবার দেখবে ওই বৃদ্ধ লোকটিকে। দিলীপ ওখানে বসে বসে একটা জিনিস লক্ষ্য করে, যে তার মুখে সিগারেটটা এখন প্রায় শেষের দিকে। যত সেটা শেষ হয়ে আসছে তত চারিদিকে নানান রকমের শব্দ শুনতে পাচ্ছে সে। চলে যাও, চলে যাও, তাড়াতাড়ি চলে যাও। দিলীপ গাড়ি স্টার্ট করে এবং যতক্ষণ না সে তার বাড়ি এসে পৌঁছায় ততক্ষণ সে গাড়ি রাস্তায় থামায় না, আর একের পর এক সিগারেট জ্বালাতে থাকে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই পরিবেশনটি? পছন্দ হলে অবশ্যই লাইক করো, আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।